হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। তো আজ আমি ডিসকাস করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যেগুলো বাকি ছিল সেগুলো আর কি আছে চলো দেখে নেওয়া যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন আজকের, হুইচ অফ দ্য ফলোয়িং বিলং টু দ্য ক্যাটাগরি অফ প্রাইমারি কনজিউমার। সো প্রাইমারি কনজিউমারের মধ্যে কারা কারা পড়ে? তো স্নেক অ্যান্ড ফ্রগ না, এটা হবে না। ইনসেক্ট অ্যান্ড ক্যাটেল, তো যদি তোমরা দেখো ফুড চেন মানে হচ্ছে কি যে প্রডিউসার থেকে কনজিউমার অবধি কীভাবে ফুড চেনটা যায়, অর্থাৎ গ্রাসকে খেলো গ্রাস হোপার, তো এটা একটা ইনসেক্ট, দেন তাকে খাচ্ছে ফ্রগ, দেন ফ্রগকে খাচ্ছে স্নেক, দেন ইগল। অর্থাৎ প্রডিউসার থেকে কনজিউমার, প্রাইমারি কনজিউমার, দেন সেকেন্ডারি, দেন টার্সিয়ারি, দেন হায়েস্ট কনজিউমার যেটা সেটা। সো এখানে বলেছে প্রাইমারি কনজিউমার মানে প্রডিউসারদের কারা খাচ্ছে, তো ইনসেক্ট অ্যান্ড ক্যাটেল হবে এটার অ্যান্সার। তো গ্রাস হচ্ছে এখানে প্রাইমারি কনজিউমার, এই ফুড চেনটার ক্ষেত্রে গ্রাস হচ্ছে প্রাইমারি কনজিউমার। তারা কি করে, তাদের নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, মেক্স ইটস ওন ফুড ইউজিং সানলাইট, অর্থাৎ ফটোসিনথেসিসের মাধ্যমে তারা খাবার তৈরি করে। দেন গ্রাসহপার প্রাইমারি কনজিউমার, কেন, তারা হার্বিভোর, তারা গ্রাসকে খাচ্ছে, তো তারা প্রাইমারি কনজিউমার। দেন গ্রাসহপারকে খাচ্ছে হচ্ছে ফ্রগ, তো ফ্রগ হচ্ছে এখানে সেকেন্ডারি কনজিউমার, কার্নিভোর্স বলা হয়। দেন হচ্ছে স্নেক হচ্ছে টার্সিয়ারি কনজিউমার, কারণ স্নেক খাচ্ছে ফ্রগকে। অ্যান্ড দেন ইগল হচ্ছে টপ প্রেডেটর, কারণ স্নেককে আবার খায় ইগল, তো এটা ফাইনাল কনজিউমার। তাহলে বোঝা গেল যে ফুড চেনের মধ্যে কারা কারা থাকে, প্রডিউসার, কনজিউমারের আবার টাইপস আছে, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার। এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে, ডিডিটি অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্যানস আর এক্সাম্পল অফ। তো ডিডিটি অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্যানস কিসের এক্সাম্পল? তো এটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট। তো প্রাইমারি পলিউট্যান্ট তো হবে না, কারণ ডাইরেক্ট এমিট আউট হতে হবে প্রাইমারি পলিউট্যান্ট যেগুলো হয়। সেকেন্ডারি বাই কেমিক্যাল রিয়াকশন যেগুলো তৈরি হয়। বায়োডিগ্রেডেবল মানে যেগুলো ডিগ্রেড হয়ে যায় বাই অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এগুলোর দ্বারা। তো ডিডিটি ইজ আ সিনথেটিক কেমিক্যাল পেস্টিসাইড। তো এর আগের ভিডিওটা যদি তোমরা দেখো বুঝতে পারবে ডিডিটি কী ছিল। ডিডিটি হচ্ছে অর্গানোক্লোরিন কম্পাউন্ড, ডিডিটি। অ্যান্ড অ্যালুমিনিয়ামও তাই, অ্যালুমিনিয়াম হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল কি, এটা এবার দেখে নেওয়া যাক কি এই জিনিসগুলো। তো বায়োডিগ্রেডেবল হচ্ছে সাবস্ট্যান্স দ্যাট আর মেটেরিয়াল দ্যাট ক্যান বি ব্রোকেন ডাউন ইন্টু সিম্পলার, অর্থাৎ যেগুলো ছোট ছোট অংশে ভেঙে যায়, হার্মলেস সাবস্ট্যান্সেস বাই মাইক্রো অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। তো বায়োডিগ্রেডেবল সাবস্ট্যান্সেস হচ্ছে সেই সমস্ত সাবস্ট্যান্সেস যেগুলোকে মাইক্রো অর্গানিজমগুলো ভেঙে টুকরো টুকরো করে দেয়, সিম্পলার ফর্মে ভেঙে দেয়, তো সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। যেমন ফুড ওয়েস্ট, পেপার ওয়েস্ট, উড, অ্যানিম্যাল ওয়েস্ট, এগুলো কি হয়, ভেঙে যায়, বিয়োজকদের দ্বারা বিয়োজিত হয়ে ছোট ছোট সিম্পলার ফর্মে ভেঙে যায়। অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল কারা? নন বায়োডিগ্রেডেবল হচ্ছে দোজ সাবস্ট্যান্সেস দ্যাট ক্যান নট বি ব্রোকেন ইজিলি বাই মাইক্রো অর্গানিজম অ্যান্ড রিমেন ইন দ্য এনভায়রনমেন্ট ফর দ্য লং টাইম। যেমন প্লাস্টিক, একে তুমি ভাঙতেই পারবে না, মানে বছরের পর বছর, জন্মের পরও জন্ম আর কি থেকে যায় প্লাস্টিক। দেন মেটালস, গ্লাস, ওয়েস্ট। বোঝা গেল তাহলে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল কনসেপ্ট ছিল এটাই মেনলি। তো ডিডিটি আর অ্যালুমিনিয়াম এখানে নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট, তো আনসার হবে অপশন ডি। আসছি নেক্সট কোয়েশ্চেনে, বায়োডাইভার্সিটি কনজারভেশন উইথ ন্যাচারাল হ্যাবিট্যাট ইজ। সো বায়োডাইভার্সিটি কনজারভেশন উইদিন ন্যাচারাল হ্যাবিট্যাট বলেছে, তো উইদিন ন্যাচারাল হ্যাবিট্যাট হলে সেটা হবে ইনসিটু কনজারভেশন। বাকি যে জুলজিক্যাল গার্ডেন, এক্সিটু কনজারভেশন, ইনভিট্রো, এগুলো নয়, কারণ উইদিন ন্যাচারাল
হ্যাবিট্যাট বলেছে, তো এখানে হবে অপশন সি ইনসিটু কনজারভেশন। তো এবার দেখে নেওয়া যাক ইনসিটু এক্সিটু ব্যাপারটা কি। তো ইনসিটু কনজারভেশন হচ্ছে কি কনজারভেশন অফ দ্য স্পিসিস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট, অর্থাৎ তারা যে হ্যাবিট্যাট যে বাসস্থানে তাদের জন্ম সেখানেই তাদেরকে সংরক্ষণ করাটাকে বলা হবে ইনসিটু কনজারভেশন, যেমন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্সিটু কনজারভেশন মানে হচ্ছে কনজারভেশন অফ দ্য স্পিসিস আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট আন্ডার হিউম্যান কেয়ার। তো হিউম্যান কেয়ারের আন্ডারে তাদের আউটসাইড অফ ন্যাচারাল হ্যাবিট্যাট, তাদের যে হ্যাবিট্যাট সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও একটা হ্যাবিট্যাটে তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে, তখন সেটাকে বলা হবে এক্সিটু কনজারভেশন। যেমন জুলজিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, ক্রায়ো প্রিজার্ভেশন। তো ক্রায়ো প্রিজার্ভেশনে কী হয়, -196 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড যে নাইট্রোজেন আছে সেই লিকুইড নাইট্রোজেনের প্রেজেন্টে সংরক্ষণ করা হয়, তো সেটাকেই বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। তাহলে বোঝা গেল ইনসিটু কনজারভেশন এক্সিটু কনজারভেশন কাকে বলে। উইদিন ন্যাচারাল এরিয়া বললে সেখানে হবে ইনসিটু কনজারভেশন, আর আউটসাইড বললে সেটা হবে এক্সিটু কনজারভেশন। এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে। The process in which the chlorine is added to water to kill any remaining bacteria is called. তো কোন প্রসেসে ক্লোরিন ইউজ করে যে ব্যাকটেরিয়া আছে তাদেরকে মেরে ফেলা হয় বা তাদেরকে সরানোর জন্য কোন প্রসেস ইউজ করা হয়, তো এটার অ্যান্সার হবে ক্লোরিনেশন। তো আমরা দেখেছি ওয়াটার ট্রিটমেন্ট মেথডে, তো তোমরা দেখে থাকবে আমার আরেকটি ভিডিও করা আছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের মেথডস, যেখানে আমি বলেছিলাম যে লাস্ট প্রসেসে কী করি আমরা ক্লোরিনেশন করা হয়। তো ওয়াটার ট্রিটমেন্ট মেথড include the physical, chemical and biological process to remove the contaminants like the pathogen and ensuring the safe drinking water. তো these steps are coagulation and flocculation এ কী হয়, আমরা অ্যালাম অ্যাড করি। অ্যালাম মানে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। তো আমরা অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালাম অ্যাড করি, যেটাকে বলা হয় বাংলায় ফিটকিরি। তো এগুলো অ্যাড করার ফলে কি হয় যে কিছু ক্লগস অর্থাৎ যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো এরকম জমাট বেঁধে যায় এবং তারা নিচের দিকে তখন সেডিমেন্টেশনে থিতিয়ে পড়ে যায়, অর্থাৎ সেডিমেন্টেশন প্রসেস হয়। দেন সেটাকে কি করা হয়, সেই জলটাকে তারপরে ফিল্টার করা হয় এবং ফিল্টার করার পরে সেটাকে ডিসইনফেক্ট করা হয়। তো ডিসইনফেকশন প্রসেসেই আমরা ক্লোরিন, ইউভি বা ওজোন ইউজ করা হয় এই বাকি যে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমসগুলো থেকে গেল সেগুলোকে সরানোর জন্য। So chlorination is the most common cost-effective water disinfection method, adding chlorine compound into water to kill bacteria, virus and pathogens. তাহলে বোঝা গেল ক্লোরিনেশন প্রসেস কি, আর এগুলো যে বাকি প্রসেসগুলো বললাম সেগুলো এই ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের মধ্যেই পড়ে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে। মিনামাতা ডিজিজ ইন জাপান ওয়াজ দ্য রেজাল্ট অফ ওয়াটার পলিউশন বাই। তো মিনামাতা ডিজিজ জাপানে কেন হয়েছিল? আমরা সবাই জানি মিনামাতা ডিজিজ হয়েছিল মার্কারির কারণে। কারণ যে মিনামাতা একটা যে বে ছিল জাপানে, সেই মিনামাতা বেতে এই মার্কারির যে কন্টামিনেশন হয়েছিল সেখান থেকে এই রোগটা ছড়িয়েছিল, মিনামাতা ডিজিজ। তো মিনামাতা ডিজিজ ফার্স্ট ডিটেক্টেড ইন দ্য মিনামাতা সিটি, জাপান 1956-এ। সালটা মনে রাখবে 1956। এর কারণ কী ছিল? কজ মিথাইল মার্কারি পয়জনিং। তো আর দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে, যে মিথাইল মার্কারি মোস্ট টক্সিক বলে মানা হয়, আর সলিউবল হচ্ছে ডাইমিথাইল মার্কারি। তো মিথাইল মার্কারি, ডাইমিথাইল মার্কারি বলতে গেলে দুটোই টক্সিক, কারণ যেটা সলিউবল ফর্মে থাকবে সেটা অবশ্যই টক্সিক হবে। তো মার্কারি কী আমাদের এফেক্ট করে শরীরে? তো এটা মেনলি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে, আমাদের কিডনিকে ড্যামেজ করে। সো মনে রাখবে মিনামাতা ডিজিজ কোথায় হয়েছিল? জাপানে। কবে হয়েছিল? 1956-এ। কী কারণে হয়েছিল? মার্কারির থেকে। তো এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে। এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে। রিনিউয়েবল এনার্জি
ইজ জেনারেটেড ফ্রম। তো রিনিউয়েবল এনার্জি কোথা থেকে জেনারেট হয়? ন্যাচারাল সোর্সেস, ম্যানমেড সোর্সেস, বোথ ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড সোর্সেস, নান অফ দ্য অ্যাবাভ। তো রিনিউয়েবল এনার্জি জেনারেট হয় ন্যাচারাল সোর্সেস থেকে। তো এখানে দেখো রিনিউয়েবল আর নন রিনিউয়েবলের মধ্যে পার্থক্যটা দেওয়া আছে। রিনিউয়েবল এনার্জি হচ্ছে সেই সমস্ত এনার্জি যেগুলো আবার ন্যাচারালি তৈরি হবে, আবার পুনরায় যেগুলোকে তৈরি করা যাবে, যেমন সোলার পাওয়ার ফুরিয়ে গেলে, মানে ফুরিয়ে তো যাবে না, তৈরি হতে থাকবে। দেন উইন্ড এনার্জি, উইন্ড থেকে যে আমরা এনার্জি তৈরি করছি সেটা। দেন হাইড্রো পাওয়ার, জলকে, যে জলের যে স্রোত সেটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে সেখানে এনার্জি তৈরি হয়, হাইড্রো পাওয়ার। বায়োমাস এনার্জি, বায়োমাস থেকে যে এনার্জি তৈরি হচ্ছে। আর নন রিনিউয়েবল মানে হচ্ছে যে এনার্জিগুলো ইউজ করার ফলে শেষ হয়ে যেতে পারে, যেমন কোল, অয়েল নিয়ে এখন কী ঝামেলাই না হচ্ছে, হ্যাঁ, দেশে যুদ্ধ লেগেছে বলে। দেন ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার পাওয়ার। তো এগুলো হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ এগুলোকে রিনিউ করা যাবে না আর। সো এগুলো ছিল এই রিনিউয়েবল আর নন রিনিউয়েবলের মধ্যে ডিফারেন্স, বোঝা গেল তাহলে? দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে। ওজন হোল ইজ লার্জেস্ট ওভার। তো ওজন হোল আমরা দেখি যে সাউথ যে পোল, সেখানে ওজন হোলটা বেশি দেখা গেছে, আন্টার্কটিকা ওজন হোল বলা হয়। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস দ্য লার্জেস্ট ইকোসিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা সবাই জানি সব থেকে বড় ইকোসিস্টেম হচ্ছে ওশিয়ানের, কারণ এর যে জায়গাটা সেটাও অনেক বেশি, প্রায় 70% জায়গা দখল করে আছে ওশিয়ান, তাই না? সো ইকোসিস্টেম কি? অ্যান ইকোসিস্টেম is a natural system where the living organisms interact with one another, with the physical and environment around them function together as a unit. তো আমাদের আশপাশে যে সমস্ত বায়োটিক এবং অ্যাবায়োটিক জিনিসপত্র আছে তাদের মধ্যে যে ইন্টারাকশান, সেটাকে নিয়েই তৈরি হয় কি? ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্র। তো এই ইকোসিস্টেম ফার্স্ট কয়েন, অর্থাৎ ফার্স্ট কে দিয়েছিল টার্মটা, সেটা হচ্ছে এজি ট্যান্সলে, একজন ইংলিশ বোটানিস্ট। কবে দিয়েছিল? 1935-এ। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট, যে এজি ট্যান্সলে 1935 ইকোসিস্টেম। তো ওশান ইজ দ্য লার্জেস্ট ইকোসিস্টেম ইন আওয়ার প্ল্যানেট, কভারিং ওভার 71% অফ দ্য আর্থ সারফেস। তো আমরা যদি দেখি এখানে ইকোসিস্টেম লার্জেস্ট, বড় থেকে ছোট, মানে কতটা জায়গাকে দখল করে আছে যদি দেখা যায়, তাহলে ওশিয়ান অপশান এ, দেন তারপরে গ্রাসল্যান্ড, দেন ফরেস্ট, অ্যান্ড সব থেকে কম হচ্ছে রিভার। তাহলে বোঝা গেল ইকোসিস্টেমের এই কনসেপ্টটা। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। তো ফার্স্ট ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট। তো টোটাল ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি এখন অবধি 2026 অবধি, টোটাল ন্যাশনাল পার্ক কতগুলো আছে? 107টা। তো লেটেস্ট যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি সিমলিপাল ন্যাশনাল পার্ক। কোথায়? উড়িষ্যাতে, উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে আছে এটা, সিমলিপাল ন্যাশনাল পার্ক। তো ন্যাশনাল পার্ক কিসের আন্ডারে পড়ে? এই যে এরা একটু আগেই ইনসিটু এক্সিটুর ব্যাপারে বলছিলাম, কনজারভেশন। তো ন্যাশনাল পার্ক পড়ে হচ্ছে ইনসিটু কনজারভেশনের আন্ডারে। তো জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ হয়েছিল কবে? 1936-এ উত্তরাখণ্ডে। তো জিম করবেট হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে, ইথাই ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ পয়জনিং অফ। তো ইথাই ডিজিজ হয় কী থেকে? ক্যাডমিয়াম থেকে। তো দেখে নেওয়া যাক বাকিগুলো থেকে কি কি হয়। যেমন মার্কারি, তো মার্কারি থেকে একটু আগেই পড়লাম মিনামাতা ডিজিজ হচ্ছিল জাপানে 1956-এ। দেন আর্সেনিক থেকে হয় ব্ল্যাক ফুট ডিজিজ, মানে হাত পায়ে সেই ফোসকা পড়ার মতো ছোপ ফুটো হয়ে যায় আর কি, লেশন দেখা যায়। দেন হচ্ছে
লেড থেকে কি হয়, লেড থেকে হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ, আইকিউ লস হয়ে যায় আর কি লেড থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপরে খুব বাজেভাবে ইম্প্যাক্ট পড়ে লেডের। দেন নাইট্রেট থেকে হয় ব্লু বেবি সিনড্রোম, যে ইনফ্যান্ট বেবিগুলো আছে তো তাদের নাইট্রেট পয়জনিং হলে তারা কি হয়, ব্লু হয়ে যায়, তো সেই জন্য এটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম। তো ক্যাডমিয়াম থেকে আমরা কি বললাম, যে ইতাই যে ডিজিজ হচ্ছে সেটা, বা এটাকে বলা হয় অস্টিওপোরোসিস বা বোন সফটেনিং। তো অ্যাকচুয়ালি ক্যাডমিয়াম কি করে, ক্যাডমিয়াম যখন হিমোগ্লোবিনের সাথে মেশে তখন ওখানে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামটাকে রিপ্লেস করে দেয়, দিয়ে ক্যাডমিয়াম নিজের জায়গা দখল করে নেয়। তো এখানে কি করে, বোন সফটেনিংয়ের জন্য বা অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ের যে ক্ষয় সেটা তৈরি হয়, সেই জন্য এই ইতাই ডিজিজ বা ব্রিটেল বোন ডিজিজও বলা হয়, যেটা ক্যাডমিয়াম পয়জনিং থেকেই হয়। দেন আসছি নেক্সট কোশ্চেনে, আর্থ সামিট ওয়াজ হেল্ড ইন। তো আর্থ সামিট কবে হয়েছিল, আর্থ সামিট হয়েছিল 1992 অ্যাট রিও ডি জেনারিওতে। তো এই আর্থ সামিটের 3টে আউটকাম ছিল। কি সেই 3টে আউটকাম, একটা হচ্ছে রিও ডিক্লারেশন, যেখানে 27টা প্রিন্সিপালের কথা বলা হয়েছিল, এজেন্ডা 21 ফরেস্ট প্রিন্সিপাল। তো এই 3টে হচ্ছে আউটকাম আর্থ সামিটের। এছাড়াও 2 মেজর কনভেনশন কি হয়েছিল, ইউএনএফসিসিসি অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, আর সিবিডি বায়োডাইভার্সিটি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তোমরা জানো যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট যেটা 2002 সালে এসেছিল, এটা মনে রাখবে। এবার আসছি নেক্সট কোশ্চেনে। তো কমন ইন্ডিকেটর অর্গানিজম অফ ওয়াটার পলিউশন। তো আমরা বলি সব সময় যে ওয়াটার পলিউশনের জন্য কোন অর্গানিজমকে ইন্ডিকেট করা হয়, অর্থাৎ কোন অর্গানিজম ওয়াটারের মধ্যে থাকলেই বলা হবে কি যে না ওয়াটারটা পলিউটেড। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যান্সার হবে কি এস্টেরিয়া কোলাই বা কোলাই। তো কোলাই হবে এখানে অ্যান্সার। ইকোলাই হচ্ছে কি, ইকোলাই হচ্ছে ইন্ডিকেট করে ফেকাল কন্টামিনেশন হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে ইকোলাই। তো ইকোলাইকে মাপার প্রসেস আছে, যেমন হচ্ছে MPM টেস্ট বলা হয়, অর্থাৎ মোস্ট প্রবাবল নাম্বার। দেখা হয় যে কতটা ইকোলাই আছে কত ml জলে, ঠিক আছে। তো ইকোলাইকে টেস্ট করা হয়, এটা মোস্ট কমন মেথড একটা, এস্টিমেট দ্য নাম্বার অফ কলিফর্ম ব্যাকটেরিয়া। এন্টামিওবা থেকে কী রোগ হয়, এন্টামিওবা থেকে যেমন অ্যামিবিওসিস দেখা যায়। আইকর্নিয়া ক্রাসপিস, তো এখানে আইকর্নিয়াকে বলা হয় ওয়াটার হায়াসিন্থ, যেটা কচুরিপানা, ইজ এ ফাস্ট গ্রোয়িং অ্যাকোয়াটিক উইড। লেমনাও এক ধরনের ডার্ক উইড। তো বোঝা গেল এখানে অ্যান্সার কী হবে, ওয়াটার যে কমন ইন্ডিকেটর অর্গানিজম অফ ওয়াটার পলিউশন সেটা হচ্ছে ইকোলাই, অর্থাৎ অপশন বি হবে এখানে অ্যান্সার। এবার আসছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, কোয়েশ্চেন শেষ। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।